আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষ আমরা এবছর পালন করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল, সেটি আজকে আমাদের আপামর জনসাধারণের স্বপ্নে রূপ লাভ করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঠিক বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন তারই বাস্তব রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারই পাশাপাশি তিনি বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এই করোনা দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন শিক্ষা কার্যক্রম একটি যুগান্তকারী কার্যক্রম বলে এখন সবাই সেটিকে ধরে নিয়েছে। আমাদের কুমিল্লা সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামাল নাসির স্যারের আন্তরিক প্রচেষ্টা এবং তার সার্বিক পৃষ্ঠপোষকতায় আমরা প্রথম থেকে অর্থাৎ যখন থেকে করোনার কারণে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল, তখন থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়ে গেল আমাদের এই কলেজে। একাদশ শ্রেণীর যেসব ছাত্রীরা আমাদের এই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই কলেজ প্রাঙ্গণে তোমাদের সবাইকে সুস্বাগতম। আসলে ঠিক এমন করে ভিডিও বার্তায় বা অনলাইন কার্যক্রমে তোমাদের সাথে পরিচিত হওয়ার আমাদের কোনো ইচ্ছেই ছিল না। যেহেতু করোনার দুর্যোগ চলছে, তাই তোমাদেরকে শ্রেণী কার্যক্রমে আমরা সামনাসামনি পাচ্ছি না। এ কারণেই অনলাইন কার্যক্রমে তোমাদের সঙ্গে আমাদের এই আলাপচারিতা এবং আমরা কিছুটা স্বল্প পরিসরে আমাদের এই ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছি। যেহেতু আনুষ্ঠানিকভাবেই 4 অক্টোবর থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে তোমাদের, যদিও 1 জুলাই থেকে তোমাদের শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে, আবারও বলছি যে করোনার কারণে এটি দীর্ঘায়িত হয়ে অক্টোবর থেকে শুরু হলো তোমাদের সেশন। আমি সালমা বেগম মিলি, সহকারী অধ্যাপক অর্থনীতি, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। অর্থনীতি বিষয়ের আজকে আমাদের দ্বিতীয় লেকচার। এর আগে আমাদের বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যার তোমাদের একটি ক্লাস নিয়েছেন এবং সেখানে অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা তোমাদেরকে দিয়েছেন। আমি অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করার আগে কিছু বইয়ের তালিকা দিব, অর্থাৎ বই, আমাদের অর্থনীতির যে বইগুলো রয়েছে সেগুলো বিভিন্ন লেখক যে লিখেছেন সেসব লেখকের নাম আমি বোর্ডে লিখে রেখেছি, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আসলে নির্দিষ্ট কোনো বই ফলো করা হয় না। তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে বোর্ডের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটির সঙ্গে সামঞ্জস্য আছে এমন সব বই যা লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, সেই লাইব্রেরিগুলোর বইগুলো ঘেটে তোমরা একটু দেখবে যে সিলেবাসগুলোর অন্তর্ভুক্ত অধ্যায়গুলো আছে কিনা। অর্থাৎ তোমরা যে কোনো রাইটারের বই ফলো করতে পারো, তবে আমাদের বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা যেসব বইগুলো দেখেছি আমাদের ছাত্রীদেরকে ফলো করতে, সেখান থেকে আমি 5 জন লেখকের বইয়ের তালিকা আমি বোর্ডে লিখে দিয়েছি এবং সেটা আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন রাইটারের বইগুলো। এবং তোমাদের আরেকটা কাজ হবে যে তোমরা লাইব্রেরিতে যদি বই নিজেরা কিনতে যাও, তাহলে একটু ওখানেও খোঁজ করে দেখতে পারো যে সবচেয়ে বেশি কোন রাইটারের বইগুলো আগের বছরের শিক্ষার্থীরা ফলো করেছে, তাহলে তোমাদের সেটাও অনেকটা উপকারে আসবে। আর যদি কারো বড় ভাই বা বোন আগে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে থাকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, তবে তোমরা তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো। আমি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কি, আমি বোর্ডে বিভিন্ন লেখকের 5টি বই, অর্থাৎ 5 জন লেখকের, অনেকে 2 জন করেও লিখেছেন, এরকম বইও আছে, আমি তালিকা এখানে লিখে দিয়েছি। আসলে বইগুলোর সবগুলো বইয়ের নাম কিন্তু অর্থনীতিই হবে এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বই কিন্তু 2টো।
অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র। প্রথমে যে নামটি লিখেছি, আমি আশা করছি তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি আছো। আমি বোর্ডে যেহেতু লিখে রেখেছি, আমি যখন বলবো প্রয়োজনে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নামগুলো লিখে ফেলতে পারো, কিংবা পরে যখন ক্লাসটি ফলো করবে তখনও তোমরা বইয়ের নামগুলো একটু বড় করে স্ক্রিনটা নামগুলো দেখতে পাবে। আমি তারপরে একটু বলে নিচ্ছি, তোমরা খেয়াল করো। রণজিৎ কুমার নাথ, 1 নম্বরে লিখেছি, দেখতে পাচ্ছ, রণজিৎ কুমার নাথ। আমাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এই লেখকের বই ফলো করেছে। আমি এ প্রসঙ্গে একটু কথা বলবো যে রণজিৎ কুমার নাথের যে বইগুলো রয়েছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে, সেখানে বিস্তারিতভাবে এক একটা টপিকস নিয়ে আলোচনা করা আছে। তবে যারা কিছুটা কম পরিশ্রম করতে চায়, অর্থাৎ সব ধরনের শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের আসলে চলতে হয়, তো কিছু কিছু শিক্ষার্থী আছে যে যারা খুব বেশি কিছু লেখা থাকলে সেটা পড়তে চায় না, তো তাদের জন্য আমি একটা সাজেশন দিব যে এর আগে যেমন বলেছি যে তোমরা যখনই বই কিনতে যাবে তখন ওই সিলেবাসগুলোর সঙ্গে মিল রেখে অধ্যায়গুলো যখন দেখবে, অধ্যায়গুলো ঘাটতে গিয়ে যদি তোমাদেরকে মনে হয় তোমাদের যে ওই লেখকের লেখাগুলো সহজ মনে হচ্ছে, তাহলে তোমরা সেই লেখকের বইটাই ফলো করবে। এরপরে আছে মাসুম আলী এবং নুরুল আলম, এই দুজন রাইটার একত্রে একটি বই লিখেছেন। এটা বেশ সহজ করে লেখা এবং এটার ভলিউম কম মানে অধ্যায়গুলো একটু সহজ করে ছোট ছোট করে লেখা আছে। 3 নাম্বার হচ্ছে প্রফেসর মুস্তাফিজুর রহমান, 4 নাম্বার হচ্ছে দিদারুল জামাল, দেখতে পাচ্ছ। 5 নাম্বার যে বইয়ের তালিকাটি আমি এখানে দিয়েছি সেটি 3 জন লেখক এই বইটি লিখেছেন। 3 জন লেখকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। আনন্দ মোহন বিশ্বাস, শেখ শামীম ইসলাম এবং মোহাম্মদ জাকির হোসেন। আমি এখানে যে 5টি বইয়ের লিস্ট দিয়েছি, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, এটা নিয়ে আমাদের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, তোমরা এখানে উন্মুক্ত। তবে অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, সিলেবাসে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সে অধ্যায়গুলো যেন সেই বইগুলোতে পাওয়া যায় এমন বই তোমরা কিনবে। তো এ তো গেল বই নিয়ে তোমাদের যে প্রশ্ন, কারণ আমি অলরেডি গত ক্লাসে স্যার যখন ক্লাসটি নিয়েছিলেন তখন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে হচ্ছে তোমরা কোন লেখকের বই পড়বে, এবং সেজন্য আমি আজকের যেহেতু আমাদের অর্থনীতি বিষয়ের আজকে দ্বিতীয় লেকচার, তাই আমি তোমাদের জন্য বইয়ের তালিকাটি দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি অর্থনীতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যেহেতু তোমাদের সামনে খাতা আছে, তোমরা এখনো অর্থনীতি বিষয়টি সম্পর্কে পুরোপুরি ঠিক জানো না, হয়তো অনেকের অর্থনীতি এসএসসি লেভেলে হয়তো অনেকের থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর যারা সায়েন্স থেকে এসেছো তাদের সামাজিক বিজ্ঞান বইয়ে অর্থনীতির কিছু বিষয় কিন্তু সেখানে ছিল। একেবারেই যে অর্থনীতি বিষয়টি কখনো শোনোনি বা ধারণা নেই, এটা আসলে ঠিক আমার মনে হয় না বলাটা ঠিক হবে। কারণ আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন জীবনটা, সেই জীবনটার সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতি এমন একটি বিষয় যে বিষয় আমাদের একেবারে দৈনন্দিন যে গৃহস্থ ব্যবস্থাপনা, গৃহস্থ অর্থনৈতিক যে কার্যাবলী, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ মার্শালের একটা সংজ্ঞা আমি তোমাদেরকে মনে করে দিতে চাই, যে সংজ্ঞাটি আমার ভীষণ প্রিয়। কারণ হচ্ছে এই সংজ্ঞাটিতে তিনি অর্থনীতি বিষয়টিকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তোমাদের লিখতে হবে না, জাস্ট আজকে আমার ক্লাসটি শুধু শুনো। তিনি সংজ্ঞাটি দিয়েছেন এরকম: অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন গৃহস্থালী কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ একেবারে ছোট ছোট যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু অর্থনীতি আলোচনা করে। তাই মানে অর্থনীতিকে বাদ দিয়ে আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনটাকে কখনোই কল্পনা করতে পারি না। যেমন একটু কল্পনা করে দেখো, একেবারে সকালে ঘুম থেকে উঠে আমরা যে দাঁত মাজার জন্য যে টুথব্রাশটি ব্যবহার করি, সেই টুথব্রাশটিও কিন্তু আমরা কারো না কারো কাছ থেকে
কিনে এনেছি, কোনো একটা দোকান থেকে কিনে এনেছি, আর যদি আমরা নিজেরাই মানে আমাদের বাড়ির কেউই সেটি প্রস্তুত করে থাকে, তবে আমরা সবগুলো টুথব্রাশই কিন্তু আমরাই ব্যবহার করছি না, তাই তো? তার মানে হচ্ছে এই যে দিনের শুরুটা, তাই কিন্তু কোনো না কোনো অর্থনৈতিক কার্যক্রম দিয়ে কিন্তু শুরু। আমরা এই টুথব্রাশটি পেলাম কিভাবে? কেউ না কেউ এই টুথব্রাশটি উৎপাদন করেছে, তারপর সেটি উৎপাদনকারীর কাছ থেকে দোকানদারের কাছে আসলো, মানে বিক্রেতার কাছে। বিক্রেতার কাছ থেকে আমরা একটা অর্থের বিনিময়ে সেই টুথব্রাশটি কিন্তু ব্যবহার করার জন্য কিনে নিয়ে এসেছি। তার মানে আমরা যারা ক্রেতা বা ভোক্তা, তারা এই দ্রব্যটি কিভাবে পেলাম? একজন উৎপাদনকারী এবং বিক্রেতার কাছ থেকে। এবং কিসের মাধ্যমে? একটা বিনিময় মাধ্যম কিন্তু সেখানে ছিল, যেটা নাকি অর্থ মাধ্যমে। তার মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা শুরু হলো, সেটা রাতে আমরা যখন ঘুমাতে যাই, আমরা যখন ঘুমাই, আমরা যেই বিছানাতে ঘুমাতে যাই, সেই বিছানাটা যদি কাঠের তৈরি হয় কিংবা স্টিলের তৈরি হয়, এবং সেখানে যেই বালিশ, কাঁথা এবং তোষক থাকে, সেগুলো কোনোটাই কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। সবকিছু এরকম কিন্তু কারো না কারো মাধ্যমে উৎপাদন হওয়ার পরে দোকানদারের কাছে আসলো, এবং দোকানদারের কাছ থেকে আমরা অর্থের বিনিময়ে সেটি ক্রয় করে ব্যবহার করছি। এবং এভাবে কি হচ্ছে যে যে কোনো দ্রব্য উৎপাদনের পর থেকে বিক্রেতার কাছ থেকে এক সময় ক্রেতার কাছে চলে আসি, এবং আমরা ভোক্তা যারা আছি, সেই ভোক্তারা আমরা কিন্তু সেটা ক্রয় করে ব্যবহার করি। তার মানে হচ্ছে দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে যাই। তার মানে হচ্ছে অর্থনীতি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন এই অর্থনৈতিক কর্মকাণ্ড কখন হবে? অর্থনৈতিক কর্মকাণ্ড যখনই কোনো একটা দ্রব্য বিনিময়ের মাধ্যমে সেটাকে আমাদের হাতে ক্রেতা এবং ভোক্তার কাছে পৌঁছাবে, তখনই সেটাকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যাবে। অর্থাৎ যদি এমন কোনো বিষয় হয় যে জিনিসটা আমরা পাচ্ছি, কিন্তু সেই জিনিসটা আমরা অর্থের বিনিময়ে নেইনি। খেয়াল করে দেখো, কেউ হয়তো বা আমাদেরকে সেই জিনিসটা উপহার দিয়েছে, সেই জিনিসটা কখনোই অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড হবে না। অর্থাৎ সেই জিনিসটার যেহেতু কোনো বিনিময় মূল্য ছিল না, সেই জিনিসটার কিন্তু আমরা অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত করতে পারি না। যেমন এই প্রসঙ্গে আমি একটি এক্সাম্পল দিতে চাই, যেটা খুবই কমন একটা এক্সাম্পল, তোমরা তোমাদের বইও দেখবে, কিন্তু যেহেতু এখন অনেকের কাছে বই নেই এবং একটা কমন ব্যাপার, তাই আমি একটু শেয়ার করছি। যেমন খেয়াল করে দেখো, যখন তুমি অসুস্থ হও, তখন তোমাকে বাড়িতে সেবা কে দিয়ে থাকে? মা, সাধারণত, তাই তো? এখন মা যখন সেবা করে, তখন কখনো কি বলো যে মা তুমি আমাকে সুস্থ করে দিয়েছো, এই নাও টাকা, তুমি যে আমাকে সেবা দিয়েছো এজন্য এর বিনিময়ে তোমাকে এই টাকাটা দেয়া হলো? তোমরা কি কখনো দাও? না, আমরা কেউই কখনো সেটা দেই না। ইভেন আমরা কখনো বলিও না যে ধন্যবাদ, তাই না? এটা বলা উচিত। কিন্তু একই কাজ যখন আমরা একটা হসপিটালে ভর্তি হয়ে, যখন আমি অসুস্থ হয়ে যাই, আমরা যখন অসুস্থ হই, হসপিটালে ভর্তি হই, যখন নার্স এসে আমাদেরকে সেবা দেয়, তখন আমরা অনেক সময় মনে করি যে এত সুন্দর ব্যবহার করেছে এবং আমাকে এত সুন্দর সেবা দিয়েছে, এত ভালো নার্স। কিন্তু খেয়াল করে দেখো, এটার পেছনে কিন্তু একটা অর্থের ব্যাপার জড়িত। অর্থাৎ আমি যখন সেই হসপিটালে গিয়ে সেবা নিচ্ছি, সেবার বিনিময়ে কিন্তু আমি অর্থ দিচ্ছি। তার মানে এখানে একটা বিনিময় মূল্য আছে। এই কারণেই বলা হয় যে মায়ের যে সেবা, সেটা কখনই অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, কিন্তু নার্সের যে সেবা, সেটা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত। আমার মনে হয় এই এক্সাম্পলটি যদি তোমরা মনে রাখো, তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তোমাদের একটা ধারণা খুব সহজেই মাথায় ঢুকে যাবে। এবং অর্থনৈতিক বিষয়টি আসলে অনেকে মনে করে যে অর্থনৈতিক বিষয়টিতে যেহেতু অঙ্ক এবং চিত্রের ব্যাপার আছে, এটি মনে হয় অনেক কঠিন একটি বিষয়। আসলে তা না। তোমরা যদি শুরু থেকে একটু মনোযোগী হও এবং বাস্তবের সঙ্গে মিল রেখে তোমাদের আশেপাশে, আমি যেহেতু আজকে একটা উদাহরণও দিয়েছি এবং একটি সংজ্ঞা দিয়েছি অধ্যাপক মার্শালের, যে আমাদের দৈনন্দিন কাজগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করে, দেখবে যে অর্থনীতি বিষয়টি তোমাদের কাছে কিন্তু অনেক মজার বিষয় হয়ে দাঁড়াবে এবং নিজেদের তখন মনে হবে যে আমরাও দেশের অর্থনীতির যে কার্যক্রমগুলো সেগুলো বুঝতে সক্ষম হচ্ছি। আমার
যে স্যার গতদিন ক্লাস নিয়েছেন, তিনি সেখানে অর্থনৈতিক অর্থাৎ মৌলিক অর্থনৈতিক যে সমস্যা, 3টি সমস্যার কথা উল্লেখ করেছেন। আমি এ প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি, অধ্যাপক P.S. স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যা, 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন, যেটি গত ক্লাসে আমাদের জসিমউদ্দিন স্যার তোমাদেরকে একটুখানি বলে দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমি এগুলো আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য একটু বোর্ডে লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ কি? 1 নাম্বার হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। দেখতে পাচ্ছ? 1 নাম্বার হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। 2 হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে। 3 হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ প্রতিটি সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক যে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা আছে সেগুলো কিন্তু সেম, এই 3টি। অর্থাৎ যদি জানতে চাওয়া হয় যে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি, তাহলে কি আনসার করবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি এবং সেগুলো কি কি? কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই 3টি বিষয়ের বিস্তারিত আলোচনা তোমরা বইগুলোতে দেখতে পাবে। যেহেতু এখন তোমাদের কারো কাছেই বই নেই, আমি ধরে নিচ্ছি কারো কাছেই বই নেই, তোমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যে বইগুলো জোগাড় করে ফেলবে। এবং যেহেতু আজকের ক্লাসে আমি বইয়ের নাম মানে লেখকের নামগুলো দিয়ে রেখেছি, তাহলে তোমাদের বইগুলো মানে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বইগুলো কালেক্ট করে ফেলবে। তাহলে আমরা যে লেকচারগুলো দিব সেগুলোর সঙ্গে তোমাদের পাশাপাশি লেকচারগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের ফলো করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে আমি একটা চিত্র এঁকে নিয়েছি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। চিত্রটা ব্যাখ্যা করার আগে, যেহেতু তোমাদের প্রথম চিত্র বিষয়ের ক্লাস, আমি কিছু সূক্ষ্ম জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি। তোমরা যেহেতু আমি আগে বলে নিয়েছি তোমাদের সামনে খাতা কলম আছে, তোমরা একটু খাতা কলমটা রেডি করো। আমি এটা একটু মুছে ফেলছি লেখকের নামগুলো, আমি কারণ এখানে হচ্ছে আমি চিত্রটির একটু স্টেপটা বুঝিয়ে দিব। আশা করছি তোমরা আমাকে অনুসরণ করছো। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা লম্বা টান, এটাকে বলা হয় লম্ব অক্ষ। অনেকে হয়তো বা জানো, তারপরে আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। এটার নাম হচ্ছে লম্ব অক্ষ, যে সোজা রেখাটি আছে এবং যেটি নিচে থাকে এরকম সোজা, এর নাম হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষ, ঠিক আছে? ভূমি অক্ষ। এখানে যেহেতু এটা কেন্দ্রবিন্দু, এখানে একটা বিন্দু আছে 0 বা O। আমি এই চিত্রটি এপাশে এঁকে নিয়েছি, কিন্তু আমি স্টেপটা এখানে দেখাচ্ছি। কারণ হচ্ছে তোমরা যেহেতু প্রথম চিত্রের ক্লাস করছো, তোমরা অনেকেই জানো না লম্ব অক্ষ কোনটা, ভূমি অক্ষ কোনটা। যেহেতু এখন জেনে গেছো, আমি এবার একটু এই চিত্রটায় আসি। দেখতে পাচ্ছ এই যে অক্ষটা, এখন তোমরা জানো এর নাম হচ্ছে লম্ব অক্ষ, আর এটা হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষে Y, ভূমি অক্ষে X। এটা হচ্ছে শিল্প। এটা আমার হাত লেগে মুছে গেছে। X অর্থাৎ ভূমি অক্ষে শিল্প দ্রব্যের পরিমাণ এবং Y বা লম্ব অক্ষে কৃষি দ্রব্যের পরিমাণ দেখানো হলো। এখানে একটা রেখা আছে AB, একটা রেখা দেখো এরকম। AB রেখাটাই নামই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি এটা বিস্তারিত বলবো, আমি জাস্ট একটু বলে নিচ্ছি প্রথমে, একটু জাস্ট খেয়াল করো। চিত্রটা যখন আঁকবে ঠিক ওইটাকে ফলো করে আমি এখানে যেহেতু তোমাদের প্রথম ক্লাস আবারও বলে নিচ্ছি, এইটা হচ্ছে Y, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে X। ফ্রি হ্যান্ড হাত দিয়ে ঠিক এমন করে টেনে একটা রেখা আঁকবা। এঁকেছো? নাম দাও
এ বি। এবার ওয়াই অক্ষের এভাবে এই রেখা যাতে টাচ করে আবার নিচে নামিয়ে নিয়ে আসো, ঠিক আছে? আবার একটু দূরে আরেকটা রেখা টেনে এভাবে করে নিচে নামিয়ে নিয়ে আসো, ঠিক আছে? যেহেতু এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই নট, এটা হচ্ছে ওয়াই ওয়ান। আমি এটা ভূমি অক্ষ লেখাটা মুছছি কারণ এখানে আমি নাম দিব। এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান। আমি এর আগে এখানে লম্ব অক্ষ ভূমি অক্ষগুলো মুছে দিচ্ছি, কারণ যেহেতু আমি এই চিত্রে এখানে লিখেছি শিল্পদ্রব্যের পরিমাণ, এখানে হচ্ছে কৃষি দ্রব্যের পরিমাণ। আমি জাস্ট আকার পদ্ধতিটা আবার ব্যাখ্যা করছি। এখানে যে ছেদবিন্দুটি আছে, অর্থাৎ যেখানে টাচ করেছে এই রেখা, যেটার নাম দিলাম ই, এবং এখানে যেখানে টাচ করেছে এর নাম দিলাম এফ, এবং একটু দূরে এই জায়গায় একটি বিন্দু জি। প্রসেসটা হবে এমন করে, আমি জাস্ট এখানে চিত্রের প্রসেসটা দেখালাম। এখন যে চিত্রটা আঁকলাম এটা কিসের চিত্র? এই চিত্রটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি। আবারও বলছি, উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। তাহলে কেন আঁকলাম? আজকের ক্লাসে এই চিত্র আঁকার মানে কি? কারণ হচ্ছে যে তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে গত ক্লাসে স্যার বলেছেন, তোমাদেরকে একটু আলোচনা করেছেন। তার প্রথম যে সমস্যাটি কি এবং কতটুকু উৎপাদন করা হবে, সেটির সমাধান করার জন্য উৎপাদন সম্ভাবনা রেখার প্রয়োজন আছে। কারণ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, তোমরা সংজ্ঞাটি একটু শোনো, প্রয়োজনে লিখতে পারো, আমি একটু সংজ্ঞাটি বলে নিচ্ছি, তোমরা ইচ্ছে করে লিখতে পারো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। অর্থাৎ এমন একটি রেখা, দেখতে পাচ্ছ এই যে এমন একটি রেখা, যে এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এ বি, এটারই নাম হচ্ছে পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যার বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি, অর্থাৎ আমাদের যতটুকু পরিমাণ সম্পদ আছে এবং চলতি যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করে দুটি উৎপন্ন, অর্থাৎ দু ধরনের দ্রব্যের সম্ভাব্য, অর্থাৎ কোন কোন মানে দুটি দ্রব্য কি কি পরিমাণ উৎপন্ন হতে পারে সেই সম্ভাবনাটুকুকে নির্দেশ করে। যেহেতু সম্ভাব্য, এ কারণেই এর নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এখানে সংমিশ্রণ, এই সংমিশ্রণটা কি? আমি যদি আবার এই চিত্রটাতে ফেরত আসি, একটু খেয়াল করো। যেহেতু এখানে আমি লিখেছি ওয়াই অক্ষে কৃষি দ্রব্যের পরিমাণ এবং এক্স অক্ষে শিল্পদ্রব্যের পরিমাণ, তার মানে খেয়াল করে দেখো, ও ওয়াই ওয়ান পরিমাণ যদি কৃষি দ্রব্য উৎপাদন করা হয়, তাহলে শিল্পদ্রব্য কত পরিমাণ? ও এক্স ওয়ান। দেখো এই যে এরকম এভাবে যাবে, ও ওয়াই ওয়ান কৃষি দ্রব্য, ও এক্স ওয়ান কি হচ্ছে? শিল্পদ্রব্য। তার মানে এটার থেকে কিন্তু এটা বেশি, শিল্পদ্রব্যের পরিমাণটা এখানেই বেশি। আবার যদি কৃষি দ্রব্য বেশি উৎপাদন করতে চায়, তাহলে ও ওয়াই নট কৃষি দ্রব্য উৎপাদন করলে শিল্পদ্রব্য কতটুকু হচ্ছে? ও এক্স নট পরিমাণ। তার মানে দুটো দ্রব্যের সংমিশ্রণ যদি উৎপাদন করতে চায়, তাহলে একটির বেশি একটির কম হবে। জি বিন্দু যেটা আছে, এখানে একটা বিন্দু দেখতে পাওয়া যাচ্ছে, জি বিন্দুতে যদি উৎপাদন করতে চায়, তাহলে আমাদের যে সম্পদ আছে, আমাদের যে যতটুকু সম্পদ আছে এবং চলতি প্রযুক্তি আছে, তার বাইরে কিন্তু, অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনার রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কারণ এই রেখার ভেতরে সংমিশ্রণ, একটা হচ্ছে এখানে ই আর একটা হচ্ছে এফ, ঠিক আছে? তার মানে জি বিন্দুতে উৎপাদন সম্ভব না, কারণ হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো উৎপাদন সম্ভব না। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, নেক্সট ক্লাসে এর চেয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং
কমেন্ট অপশনে গিয়ে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে দিবে এবং কোনো সমস্যা থাকলে সেখানে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেটার সমাধান করে দেখাবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।